ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে সুকান্ত মাইতি, এবং সুকান্ত মাইতি যেভাবে লিখেছেন, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা যাচ্ছি। সুকান্ত মাইতি লিখছেন, রোজিনা যখনই তাকে দেখত তার মুখে বেদনা আর ভয় ফুটে উঠত। সারাক্ষণ ভাবত যে আজও সেই দুর্ঘটনার ভয় লুকিয়ে আছে এই নিষ্পাপ ছোট্ট মেয়েটির মনে। সেই ভয় যেন তার জীবনের একটা অংশ হয়ে গেছে। জানি না এই ভয় কখনো তার জীবন থেকে বের হবে কিনা, একমাত্র আল্লাহই জানেন। যখনই রোজিনার চোখ তার দিকে যেত, তখনই তাকে নিশ্চল পাথরের মতো শূন্যে তাকিয়ে থাকতে দেখত। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, শিশুদের সাথে খেলত না বা অন্য শিশুদের মতো জেদিও ছিল না। একটা ছোট্ট ঘরে বসে সবসময় নিজের ডায়েরিতে কিছু না কিছু লিখত। রোজিনা তার মেজাজ খুব ভালো করে বুঝতে পারত। সর্বোপরি সেই সময় রোজিনাও ছিল যখন সেই ছোট্ট মেয়েটি তার পিতামাতার বেদনাদায়ক মৃত্যু দেখেছিল। ঘটনাটি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শোনা। এটি তার জীবনের একটি বিস্ময়কর অধ্যায়। বড় ভাইয়ের নাম সুলতান আহমেদ, গোয়ার বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে রিয়াদে কর্মরত। একদিন কথায় কথায় ভূত.কমে ঘটনা শেয়ার করার কথা উঠতে উনি জানালেন যে ওনার কাছেও একটি ভয়ঙ্কর অথচ হৃদয় বিদারক ঘটনা রয়েছে। আমি শুনে বেশ উৎসাহিত হয়ে নড়ে চড়ে বসি। ওনাকে জিজ্ঞেস করতেই আহমেদ ভাই বলতে শুরু করলেন, আজও মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সাউথ গোয়াতে আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকতে এসেছিল একটি সুন্দর ছোট্ট পরিবার, যেখানে প্রবীণ, তার স্ত্রী মিনা এবং প্রবীণের মা গৌরীকান্তজি এবং তাদের দুটি সন্তান, একটি সুন্দর ছোট ছেলে যার বয়স মাত্র 1.5 কি 2 হবে, তার নাম রবিন, এবং একটি সুন্দর ফুলের মতো সূক্ষ্ম 5 বছরের কন্যা যাকে সবাই আদর করে রুহি বলে ডাকত। সালটা 2003। ওরা ফ্ল্যাটে আসার মাসখানেকের মধ্যেই আমি সৌদি আরবে আমার প্রফেশন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব অফার পেয়ে চলে আসি। আসলে আমার নিজের দুটি ছেলে সন্তান ছিল, রিয়াজ ও ইব্রাহিম। ইব্রাহিম হওয়ার সময় মনে মনে খুবই ইচ্ছে ছিল মেয়ে সন্তানের, কিন্তু তার হয়নি। তাই সে ফুটফুটে মেয়ে রুহির প্রতি আমার ও রোজিনার ওই 1 মাসে একটু বেশি মায়া পড়ে গিয়েছিল, এবং রুহিও প্রায় ইব্রাহিমের বয়সী। তাই প্রায়ই ফোনে রোজিনার সাথে কথা হলে একবার অন্তত রুহির খবর নিতাম। রোজিনাও খুব ভালোবাসত রুহিকে। রোজিনার কাছ থেকে জানতে পারি প্রবীণ ও মিনা এবং গৌরী চাচি যখনই তাদের সন্তানদের নিয়ে বিল্ডিং থেকে বেরোত, তখনই নাকি ফ্ল্যাটের সমস্ত লোকেরা তাদের কেমন একটা দৃষ্টিতে দেখত। তারা তাদের সন্তানদের নিয়ে প্রায় দিন বিকেলে পার্কে খেলত, অথচ তেমন কারো সাথে কথা বলতো না। কিন্তু আমাদের পরিবার তাদের মতো ছোট বলে কিনা জানি না, পার্কে বাচ্চাদের নিয়ে খেলার সময় ধীরে ধীরে মিনার সাথে রোজিনার ভাব আলাপ, বন্ধুত্ব করে ওঠে। কথায় কথায় মিনা জানতে পারে যে রোজিনা পেশাগত সূত্রে একজন শিক্ষিকা, এবং রুহি যেহেতু ইব্রাহিমের সাথে তাদেরই স্কুলে পড়ে, তাই মিনা রোজিনাকে অনুরোধ করে রুহির একটু পড়াশোনার খেয়াল রাখতে। রোজিনা তাতে খুবই খুশি হয়। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হলেও মিনা তাদের পারিবারিক ব্যাপারগুলো এড়িয়ে যেত। তবে বন্ধুত্বের ফলে রোজিনা মাঝে মধ্যেই মিনার ফ্ল্যাটে আড্ডা দিতে যেত, এবং তার ফলে একটা ব্যাপার ওর নজরে আসে। রোজিনা লক্ষ্য করে মিনা কেন জানি না রুহিকে রবিনের সাথে বেশি খেলতে দিত না। রুহিকে একটু কড়া শাসনই করত, কিন্তু রুহি তো ওরই মেয়ে। তাহলে যে কেন এমনটা করত তা সে বুঝতে পারত না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। একদিন রোজিনা আমাকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে যা বলে তা শুনে ভয়ে হতবাক হয়ে যাই। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে যায়। আমি রীতিমতো ঘাবড়ে জিজ্ঞেস করি, কি হয়েছে রোজিনা? তুমি এরকম কাঁপছো কেন? শান্ত হও, কি হয়েছে আমাকে খুলে বলো। রোজিনা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, প্রবীণ, মিনা খুন হয়েছে, আমার সামনে খুন হয়েছে। আমার ভীষণ ভয় করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, পুতুলটাই খুন। কথাগুলো জড়িয়ে আসছে রোজিনার। ফোনটা কেটে
কেটে যায়। তার দুদিন পর কোনো রকমের ছুটি ম্যানেজ করে আমি দেশে ফিরি। ফিরে এসে দেখি আমাদের বিল্ডিংয়ে রীতিমতো পুলিশের ক্যাম্প লেগে গেছে। পুলিশ তখনও তদন্তের কিনারা করতে পারেনি। রোজিনা প্রথম খুনের ব্যাপারটা দেখে, পরে সোসাইটির সেক্রেটারিকে জানালে উনি পুলিশকে খবর দেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রবীণ ও মিনা দুজনে ঘরের মধ্যেই ছিল যখন খুন হয় এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই ভাগ্যের জোরে রোজিনা বেঁচে যায় পুলিশের জেরা থেকে। তবুও প্রত্যক্ষদর্শীর জন্য ওকে সাক্ষী দিতে হয়, কিন্তু সমস্যা হলো ও পুলিশকে যা জানায় তা পুলিশ কোনো মতেই বিশ্বাস করছিল না। পরে আমি ওর হাজবেন্ড জেনে একজন পুলিশ কর্তা পরামর্শ দেন রোজিনাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে, এবং ওর নাকি মাথা ঠিক নেই, কি সব ভুলভাল বলছে। প্রবীণদের আত্মীয় স্বজন অনেক দূরে থাকায় আপাতত রুহি ও রবিন আমাদের বাসায় ছিল। রুহি হয়তো শখটা সহ্য করতে পারেনি, পাথরের মতো কাঠ হয়ে গিয়েছিল, কারো সঙ্গে কথা বলছিল না। রোজিনার আতঙ্কটা তখনও কাটেনি, তাই কয়েকটা দিন ওকে আরো কিছু জিজ্ঞেস করলাম না। সপ্তাহখানেক কেটে যাওয়ার পর পুলিশের হাতে যখন কিছুই লাগলো না, শেষমেশ পুলিশ বাধ্য হয়ে এটাকে এক প্রকার একে অন্যের ওপর আক্রমণ করে হত্যা করার ব্যাখ্যা দিয়ে কেসটা বন্ধ করে দেয়। দেশে ফিরে জানতে পেরেছিলাম দিন 15 আগে গৌরী চাচি ফ্ল্যাটের সিঁড়ি থেকে পড়ে স্মৃতিশক্তির ভারসাম্য হারিয়ে মেন্টাল হোমে আছেন। তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একদিন বিকেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার দরুন আমি ধীর স্বরে রোজিনাকে জিজ্ঞেস করি কি হয়েছিল, সমস্ত ব্যাপার খুলে বলতে বলি। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সেদিন বিকেলে আমি বাচ্চাদের সাথে বাগানে খেলছিলাম। এমন সময় রুহি একটা খুব সুন্দর পুতুল নিয়ে এসে আমাকে দেখাতে শুরু করে। রোজি আন্টি দেখো, এটা আমার নতুন পুতুল, মাম্মাম এটা আমার জন্য কিনে এনেছে, কিন্তু কেন জানি না বাড়ির স্টোর রুমের একটা বাক্সে রেখেছিল। আজ আমি গোপনে বের করে এখানে নিয়ে এসেছি। কেমন এই পুতুলটা? ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে রুহি বলে ওঠে। পুতুলটি সত্যি সুন্দর দেখতে, যেন ছোট্ট রুহি একটা লাল ফ্রক পরে কোলে শুয়ে আছে। আমি বলে উঠলাম, ও বাহ, এটা তো খুব সুন্দর, ঠিক তোমার মতো। এই বলে ওর হাত থেকে পুতুলটি নেয়ার সাথে সাথে অদ্ভুত কিছু অনুভব করি। সেই অনুভূতিটা যে কি তা ঠিক বোঝাতে পারবো না। স্বাভাবিক হতে তা উপেক্ষা করে রুহির সাথে কথা বলতে শুরু করি। রুহি আমাকে কথা বলতে বলতে পুতুলের দিকে চোখ যেতে হঠাৎ মনে হলো যেন পুতুলটির চোখের পাতা মিটিমিটি করছে। কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে পুতুলের দিকে তাকিয়ে থেকে মনে মনেই বলে উঠলাম, ধুর, তা আবার হয় নাকি? মনের কথাগুলো তখন শেষ হয়নি, তার আগেই একটি অস্বাভাবিক কণ্ঠস্বরে হুঁশ ফিরে চমকে উঠি। বুকের ধরফরানিটা কয়েক গুণ বেড়ে যায়। আন্টি, কি হয়েছে? আমার পুতুল তোমার পছন্দ হয়নি? ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হাত থেকে প্রায় তার পুতুলটা ছিনিয়ে নিয়ে কর্কশ স্বরে বলে উঠল রুহি। পুতুলটি ছিনিয়ে নেওয়ার সাথে সাথে খেয়াল করি রুহির চোখে মুখে একটু রাগ আর ঠোঁটে রহস্যময় হাসি। তাকে এভাবে দেখে একটু ভয়ই পাই। কয়েক মুহূর্ত পর এসব আমার মনের ভ্রম ভেবে উড়িয়ে দিয়ে নিজেকে সামলে নিয়ে রুহির মাথায় আলতো করে হাত দিয়ে জিজ্ঞেস করি, পুতুলটি খুব সুন্দর, ঠিক তোমার মতো মিষ্টি। এটা মিনা কোথা থেকে কিনেছে? এই বলে আবারও মাথায় একটু হাত বুলাতেই রুহি আবারও স্বাভাবিক হয়ে যায় এবং সেই পরিচিত ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে বলে, না, এটা মাম্মাম কিনে দিয়েছে। এরপর আর কিছু বলার আগেই রুহি সেখান থেকে চলে যায়। আমি তার দিকে তাকিয়েই ছিলাম। হঠাৎ রুহি যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আবারও রহস্যময় মুচকি হাসি হেসে ওর কাঁধে পুতুল রেখে শিশুদের যেভাবে কোলে নেওয়া হয় আমি অবাক হয়ে দেখছিলাম। হঠাৎই পুতুলটি আবারও মিটিমিটি চোখে তাকিয়ে হাসল। পরদিন বাজারে যাওয়ার সময় গৌরী চাচির সঙ্গে দেখা হয়। নানা কথার মাঝে ওনাকে গত বিকেলে রুহির ওই রকম আচরণের কথা জিজ্ঞেস করতে উনি কিছুটা থতমত খেয়ে যান এবং এড়িয়ে যেতে থাকেন। ব্যাপার যে কিছু একটা আছে তা আমি আঁচ করতে পারছিলাম, তাই জোড়াজুড়িতে শেষমেশ গৌরী চাচি বলেন, রুহি আমার নাতনি, ও প্রবীণের মেয়ে হলেও মিনার সন্তান নয়।
সে প্রবীণ ও তার প্রথম স্ত্রী চঞ্চলার সন্তান। আজ থেকে প্রায় 3-3.5 বছর আগে রুহির জন্মদিনের দিন ওরা তিনজনে ঘুরতে গিয়েছিল। কেনাকাটা করে একটা হিলের কাছে যায় এবং সেখানেই ফটো তোলার সময় আচমকাই পা পিছলে চঞ্চলা খাদে পড়ে যায়। খাদটা এতটাই গভীর ছিল যে বাঁচা তো দূরের কথা, ওর দেহটা পর্যন্ত খোঁজা সম্ভব ছিল না। রুহি ব্যাপারটায় ভীষণ শক পেয়েছিল, সারাক্ষণই কাঁদত মায়ের কাছে যাবে বলে। শেষে আমি প্রবীণকে জোরাজুরি করি আর একটা বিয়ে করতে, যাতে নতুন মা পেলে রুহি হয়তো আবারও স্বাভাবিক হয়ে উঠবে। তাই বাধ্য হয়ে প্রবীণ মিনাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। খানিকক্ষণ চুপচাপ হাঁটতে হাঁটতে এরপর পুতুলটির কথা জিজ্ঞেস করতেই গৌরী চাচির চোখ মুখ হঠাৎ কেমন যেন পাল্টে যেতে লাগলো। থমকে গিয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বরে বললেন, পুতুল? পুতুল কোথায়? পুতুলের কথা তুমি কিভাবে জানলে? মুহূর্তের আকস্মিকতায় আমিও হতভম্ব হয়ে যাই। এরপর নিজেকে সামলে চাচিকে বলি যে গতকাল রুহি পুতুলটা নিয়ে এসেছিল বাগানে, আমাকে দেখিয়েছিল। গৌরী চাচি আবারও কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলতে শুরু করলেন, ও ও ওই পুতুল, অভিশপ্ত পুতুল, ওটা সেবার জন্মদিনের চঞ্চলায় রুহিকে কিনে দিয়েছিল। ওর মা মারা যাওয়ার পর থেকে রুহি আমার সাথে ঘুমোতো। একদিন রাতে হঠাৎই কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে যায়। রাত তখন কয়টা খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি বিছানায় রুহি নেই। এদিক ওদিক তাকাতে যাব, এমন সময় আবারও সেই কিচিরমিচির শব্দ। রুহির কণ্ঠস্বর শুনতে পাই ঘরের কোণার থেকে। তাকাতেই শরীরটা বরফের মতো কাঠ হয়ে যায়, মুখ দিয়ে ভাষা বেরোচ্ছিল না। ঘরে নিভু নিভু ডিম লাইটের আলোতে দেখি রুহি কারো সঙ্গে বসে কথা বলছে। পা টিপে টিপে সেদিকে যেতেই লক্ষ্য করলাম রুহি পুতুলটির সঙ্গে বসে কথা বলছে। এবং অবিশ্বাস্য হাড় কাঁপানো ভয়ঙ্কর ঘটনাটি হলো, এই পুতুলটিও রুহির সাথে কথা বলছে, হাসছে। পুতুলটি ফিনফিন স্বরে বলছে, আমি যে তোমার সাথে কথা বলছি তুমি কিন্তু কাউকে বলবে না। রুহিও প্রত্যুত্তরে বলে, না, কাউকে বলবো না, তুমি শুধু আমার সাথেই থাকো। এই বলে রুহি তার পুতুলকে জড়িয়ে ধরল। আমি চিৎকার দিয়ে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি মীরা পাশে বসে কিছুটা দূরে রুহি বিস্ময়ের দৃষ্টিতে পুতুলটাকে জড়িয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রবীণ ডাক্তারবাবুকে ফোন করেছিল, ওদের সমস্ত ঘটনা খুলে বলতে ওরা আমার মনের ভুল বলে উড়িয়ে দেয় ব্যাপারটা। এরপর কিছুদিন যেতে না যেতেই রুহি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমনকি মীনা ও প্রবীণও বুঝতে পারেনি রুহির সাথে কি হচ্ছে। সবসময় শান্ত থাকা রুহি কয়েকদিন ধরে তার স্কুল থেকে অভিযোগ আসতে শুরু করে যে রুহি ছেলেদের মারধর করে এবং মাঝে মাঝে স্কুলের ছাদের কার্নিশে হাঁটাচলা করে। কমপ্লেনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। দেখতে দেখতে বছর দেড়েক কেটে যায়। পুতুলটা আর কোনো অস্বাভাবিকতার নজরে না পড়লেও রুহির পাগলামিটা বেড়েই যাচ্ছিল। একদিন যখন 5 মাসের ছোট ভাই রবিন দোলনায় ঘুমাচ্ছিল, রুহি হঠাৎই দোলনা থেকে ছিটকে ফেলে দিয়ে পুতুলকে শুইয়ে ঘুম পাড়ানি খেলা খেলতে থাকে। অদ্ভুত অদ্ভুত শব্দে গান গাইতে থাকে। মীনা ও রুহিকে প্রবীণ খুব বকাঝকা করে। এমনকি মেয়েটা সারাক্ষণ পুতুল নিয়ে থাকতো বলে মীনা পুতুলকে তার হাত থেকে ছাড়িয়ে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এভাবে আরও কিছুদিন কেটে গেল। রুহির অদ্ভুত অস্থিরতা বেড়েই যাচ্ছিল, অথচ সেই ভয়ঙ্কর পুতুলের কথা সবাই বেমালুম ভুলে গিয়েছিলাম। একদিন মাঝরাতে হঠাৎ রুহি ঘুম থেকে উঠে বারান্দায় যায়। সেখানে গিয়ে দেখে পুতুলটি বসে আছে এবং তাকে ডাকছে। দুজনে অনেকক্ষণ খেলাধুলা করার পর আচমকা একটা বিকট চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আওয়াজ শুনে মীনা, প্রবীণ, আমরা সবাই বাইরে এসে সেই দৃশ্য দেখে কেঁপে উঠি। পুতুলটার চোখ লাল আগুনের মতো জ্বলছিল। ছোট্ট পায়ে সারা বারান্দায় রুহির সাথে ছোটাছুটি করছিল। মীনা চিৎকার দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এ কি করে সম্ভব? এ তো পুতুলটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলাম, তাহলে ওটা এবার এলো কিভাবে? আবার ও যে হাঁটছে, কথা বলছে, তা কি করে সম্ভব? কথাগুলো মীনা বলে শেষ করতে পারেনি। পুতুলটি কর্কশ ফিনফিনে গলায় বলে ওঠে, চিনতে পেরেছিস আমাকে? পারিস না? ঠিক বুঝতে পারবি তোদের মরার দিন ঘনিয়ে এসেছে। এই বলে একটা বিকট হাসি দিয়ে রুহির সাথে ঘরে চলে যায়। তাদেরকে দৌড়ে ভয়ে বারান্দার দরজা বন্ধ করে দেই আমরা। প্রবীণ আতঙ্কিত স্বরে বলে, এটা কি ছিল? নিশ্চয়ই কোনো অশরীরী আমার মেয়ের পেছনে পড়েছে। শোনো প্রবীণ, এই মেয়ের কারণে যদি আমার ছেলের কিছু হয় তাহলে এই মেয়েকেও বাঁচতে দেব না। মীনা রাগে ভয়ে চেঁচিয়ে উঠে বলে উঠল। প্রবীণ মীনার কথা শুনে বলে উঠল, তুমি রুহিকে কিছু করবে না,
সে আমার মেয়ে। তোমার কথায় আমি চঞ্চলাকে। আমার চোখে চোখ পড়তেই কথাটা চেপে যায় প্রবীণ। এরপর বলে যে পরদিন সে কোনো এক তান্ত্রিককে নিয়ে আসবে এবং সব ঠিক করে দেবে। পরের দিন সকালে দেখি সবকিছু শান্ত। রুহি তার ঘরে ঘুমোচ্ছিল, বারান্দায় কিচ্ছু নেই। সেই রাতে যেন কিছুই হয়নি। এরপর তান্ত্রিক এসে কিছু আচার কর্ম করে পুতুলটিকে একটি বাক্সে বন্ধ করে তার উপর লাল সুতো জড়িয়ে আমাদের স্টোর রুমে রেখে দেয় এবং বলে যে এই আত্মাটিকে বন্দি করেছে সে, কিন্তু এটি কার আত্মা সে জানতে পারেনি। তারপর সে পারিশ্রমিক নিয়ে চলে যায়। এরপর প্রবীণ নতুন বাসার সন্ধান করে এবং এই ফ্ল্যাটেই সন্ধান পায়। আমরা এখানে চলে আসি, কিন্তু পুতুলটি এখানে কি করে এলো বুঝতে পারছি না। এই বলে গৌরী চাচি থামলেন। এর হপ্তাখানেক কেটে যায়, আর তেমন কিছু না ঘটলেও রুহি আর বাইরে খেলতে আসেনি এবং স্বাভাবিকভাবে ওদের বাড়ির কাউকে আর তেমন চোখে পড়েনি আমাদের। একদিন কিছু জিনিস কিনে আমরা লিফটে উঠব, হঠাৎই সেই পুতুলটিকে দেখতে পাই। সে সময় লিফটে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি আতঙ্কে চিৎকার দিতে গিয়েও পারিনি, গলার স্বর বেরোচ্ছিল না। পুতুলটি ফিনফিনে স্বরে বলে উঠল, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। রুহি তোমার অনেক প্রশংসা করে। তুমি আগামীতে রুহিকে এবং রবিনকে তোমার কাছে রেখো। কি, কেন? সময় এলে জানতে পারবে। এই বলে পুতুলটি আমার চারপাশে চক্কর দিয়ে লিফট থামতেই বেরিয়ে যায় অন্ধকার করিডোরে, তারপর মিলিয়ে যায়। সেদিন লিফট সার্ভিসিং এর জন্য বন্ধ থাকায় গৌরী চাচি বাজারে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে ভীষণ আঘাত পান। হাসপাতালে একদিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে চাচি কেমন একটা অদ্ভুত আচরণ করতে থাকেন। স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে মেন্টাল হোমে পাঠানো হয়। যেহেতু আগে থেকেই জেনে গিয়েছিলাম মিনা রুহিকে তেমন পছন্দ করত না, তাই সেদিনের পর থেকে পরিবেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত রুহিকে আমার কাছে এনে রাখি। এতে প্রবীণেরও কোনো আপত্তি ছিল না। রুহিকে আনার সাথে সাথে এটাও জানতাম পুতুলটা তার সাথে আসবে, তাই ইব্রাহিম ও রিয়াজকে সাবধান করে দিয়েছিলাম যেন পুতুলটা নিয়ে কোনো দুষ্টুমি বদমাইশি না করে। ওরা না জানলেও পুতুলটার সত্যিটা তো আমি জানি। রাতে কোনোভাবেই ঘুম আসছিল না। রুহি আমার কাছেই ঘুমিয়েছিল। যখনই চোখ বন্ধ করতে যাই, সোফায় রাখা পুতুলটির দিকে নজর চলে যায়। সেটি যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এইভাবে কয়েকটা দিন বেশ অস্বস্তিতে কাটল। ছেলে দুটো কেন জানি না আগের মতো আর রুহির সাথে মেশে না। সেদিন রাত কয়টা ঠিক খেয়াল নেই, হঠাৎ মনে হলো কেউ সন্তর্পণে দরজাটা খুলে বেরিয়ে গেল। কে উঠে দেখতে যাব, তার আগে রুহিও হঠাৎ করে উঠে তার পুতুলটিকে ডাকতে ডাকতে ছুটে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে যাই হুঁশটা ফিরে মেইন গেটের দরজা খোলার শব্দে। রুহি, রুহি দাঁড়া, কোথায় যাচ্ছিস? ডাকতে ডাকতে ছুটে যাই। গিয়ে দেখি রুহিদের ফ্ল্যাটের দরজাটা হাট করে খোলা। দরজার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই রুহি একটা বিকট চিৎকারে আর্তনাদ করে ওঠে। সেখানে পৌঁছে আমিও ভয়ে আতঙ্কে হতবাক হয়ে যাই। শির দ্বারা দিয়ে বরফের স্রোত বয়ে যায়। সঙ্গে সঙ্গে রুহিকে বুকে জড়িয়ে ধরে মুখটা চিপে ধরি যাতে শব্দ না করে। দেখি কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর মৃত্যুর খেলা। পুতুলটা মিনা ও প্রবীণের চারপাশে শূন্যে ঘুরছে। দুজনে খুব ভয় পেয়ে চিৎকার করতে চাইছে, তোদের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎই প্রবীণ হাওয়ায় উড়ে কাঁচের টেবিলের ওপর পড়ে যায়। মিনা উঠে ছুটে গিয়ে তাকে ধরতে গেলে পুতুলটি সঙ্গে সঙ্গে গর্জন করে তার দিকে এগিয়ে যায়। একটি অদৃশ্য হাত যেন মিনার গলা টিপে ধরে, মুহূর্তে শূন্যে তুলে ধরে, সজোরে আছড়ে ফেলে। সমগ্র ঘরটার মধ্যে যেন ঝড় বইছে, অথচ ফ্ল্যাটের বাইরে সবকিছু নিস্তব্ধ। প্রবীণ টেবিলের ওপর পড়াতে কাঁচ ভেঙে তার বুকটা চিরে রক্ত চুইয়ে চুইয়ে ভাঙা টেবিল থেকে গড়িয়ে নিচে টপ টপ করে পড়ছিল। ব্যথার জন্য প্রবীণ কুঁকিয়ে উঠে আর্তনাদ করছিল। এসব কি হচ্ছে, কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটা ঘরের মধ্যে ছিলাম, সমস্ত শরীরে ঘামে ভিজে গিয়েছিল আমার। দেখি পুতুলটি এক পা করে গর্জন করতে করতে প্রবীণের দিকে এগিয়ে গিয়ে এক লাফে তার বুকের ওপর উঠে তাকে গেঁথে থাকা কাঁচের ভাঙা টুকরোগুলোকে এক এক করে নৃশংসভাবে চিপতে থাকে। তারপর প্রবীণ ব্যথায় ছটফট করতে করতে করুণ আর্তনাদ করতে লাগলো। এদিকে পুতুলটি একটি পৈশাচিক হাসি দিয়ে তার প্রতিশোধ নিল এবং মনে করিয়ে দিল কোনো একদিনের কথা। হ্যাঁ, আমি চঞ্চলা আজ বদলা নিলাম। অর্থাৎ চঞ্চলাকে পাহাড় থেকে সেই ফেলে দিয়েছিল ষড়যন্ত্র করে। এই বলে একটি বড় কাঁচের টুকরো দিয়ে প্রবীণের বুকটা পুরো ফালা ফালা করে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ছিটকে এসে পুতুলটির ছোট্ট মুখটা ভিজিয়ে দেয় এবং শেষবারের মতো আর্তনাদ করে
প্রবীণের দেহটা কাঠ হয়ে যায়। পরক্ষণে মিনা চিৎকার করে ক্ষমা চাইতে যাবে, তার আগেই পুতুলটা বিকট চিৎকার দিয়ে সেই কাঁচের টুকরোটা তার গলায় গেঁথে দেয়। রক্তে ভেজা এইসব দেখে কান্না থামিয়ে কাঠ হয়ে যায় রুহি। প্রবীণ এবং মিনা আর এই জগতে নেই, মারা গিয়েছিল। সদ্য তাজা রক্তমাখা পুতুলটি এক পা করে আমাদের দিকে এগিয়ে আসে এবং ধীর স্বরে তার পরিচয় দেয়। আর প্রবীণ তাকে যে খুন করেছে সেই ঘটনাটিও বলে এবং তার শাশুড়ি সম্পর্কে কিছু কথা বলে। এই বলে রোজিনা থামে। তবে একটা বিষয় আমাকে এবং রোজিনাকে ভাবিয়েছিল, সেই রাতে সে কি করে নিজের ঘরে গেল এবং প্রবীণদের ফ্ল্যাটের দরজা কি করে ভেতর থেকে বন্ধ হলো। সকালে রোজিনা নিজেকে নিজের বিছানায় দেখে প্রথমে ভেবেছিল হয়তো রাতে কোনো স্বপ্ন দেখছে। মাসখানেক বাচ্চা দুটোকে প্রবীণের কোনো আত্মীয় স্বজন খোঁজ খবর না নেওয়ায় আমরা প্রশাসনিক পদ্ধতিতে লিগ্যালি বাচ্চা দুটোকে অ্যাডাপ্ট করি। এরপর আমি আবারও সৌদি আরবে ফিরে আসি আমার কাজে। মাস 6 কেটে যায়। রুহি তখনও সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারেনি। আমি প্রতিদিনই ফোনে ওদের খবর নিতাম। একদিন রোজিনা ফোন করে জানায় যে দুপুরে সে ঘরে একটু আরাম করছিল। এমন সময় রুহি দীর্ঘ 6 মাস পর সেই পরিচিত ছোট্ট মায়া জড়ানো কণ্ঠে বলে ওঠে, রোজি আন্টি, আমাকে বাইরে নিয়ে যাবে? আমি বাইরে যেতে চাই। রোজিনার ঘুম ভেঙে যায়। রুহি কথা বলছে। 6 মাস পর। রোজিনা তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। 2010। রুহি, ইব্রাহিম এরা তখন হাই স্কুলে পড়ে, রিয়াজ কলেজে পড়তো। একদিন ইব্রাহিম বাড়িতে এসে জানায় কয়েকটা ছেলে রুহিকে প্রচন্ড জ্বালাতন করছে, প্রিন্সিপালকে কমপ্লেন করেছে। তবে স্কুল শেষে জানা যায় ছেলেগুলো বাথরুমের মধ্যে আধমরা অবস্থায় পড়ে আছে। কেউ তাদের ভীষণভাবে মেরেছে, অথচ কে মেরেছে সেটা জানা যায়নি। এদিকে তাদের গায়ে ছোট্ট লাল লাল হাতের ছাপ। দেখে মনে হয় কোনো পুতুলের হাত। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ এই ঘটনাটি পাঠানোর জন্য। তবে একটু আমার কাছে মনে হচ্ছে যে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ আমরা সবাই পুতুল নিয়ে অনেক কিছু শুনেছি, দেখেছি ফিল্মে, হলে হয়তো এটা অনেকে বিশ্বাস করতো। কিন্তু এই ঘটনাটি কতটা আপনারা বিশ্বাস করবেন আমি জানি না, কমেন্ট সেকশনে লিখে জানান। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আপনারাও পাঠান ঘটনা russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে আছেন আফনান ভাই। আমরা স্টুডিওতে মাঝে মাঝে আপনাদের আমন্ত্রণ জানাই, সেই আমন্ত্রণে সাড়া দিয়েই আফনান ভাই আছেন উইথ আমাদের কিছু গেস্ট। তো আমরা শুরুতেই আফনান ভাই যখন এসেছিলেন তখন বললেন যে তিনি জুনিভূতের 3rd পার্ট তিনি পেয়েছেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব এবং আশা করছি যে আফনান ভাইয়ের এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাই, আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের অনেকেরই চাওয়া ছিল যে জুনিভূতের 3rd পার্ট আসবে কি আসবে না। আসলে এটা আমি মোটেও নিশ্চিত ছিলাম না, কারণ আমি ধারণা করে নিয়েছিলাম যে এটাই শেষ হয়তোবা, কারণ 2টো পার্ট তো বলেছি, এটাই হয়তোবা শেষ। এই অল্প কিছুদিন আগে আমাকে আলামিন, যে আলামিন আর কি মূলত জুনিভূতের ঘটনাটি আমাকে দিয়েছিল, এই আলামিন আমাকে জানায় যে সে জুনিভূতের 3rd পার্টটি পেয়েছে। তো সত্যি অবিশ্বাস্য। আমরা চিন্তা করেছিলাম যে প্রায় আফটার 40 ইয়ার্স, 40 বছর পর পর জুনিভূতের কখনো কখনো আবির্ভাব এর আগেও হয়েছে। তো এর আগেও রাসেল ভাই আপনাকেও বলেছি যে 40 বছর পর পর তাকে অনেকেই বলে সে আবির্ভূত হয় কোনো না কোনো ভাবে। তো আমি যখনই আসলে এই ঘটনাটি শুনেছি আমি খুব চমকে উঠেছি। আসলেই তো সত্য, 2022 সালে এসে আবার জুনিভূতের আবির্ভাব হয়েছে। তো সেই ঘটনাটি মূলত আমি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এখন থেকে জাস্ট 7 মাস আগের ঘটনা। খুব বেশি দিন না, জাস্ট 7 মাস। এবং প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে জুনি সে একটা বিশেষ কারণে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। যে আম গাছটি আলফাডাঙ্গা
উপজেলা, যেটা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে অবস্থিত। জুনির বাড়িটা পানাইল গ্রামে ছিল। তো ওই আম গাছটি কিন্তু আজ প্রায় 100 বছর ধরে এখনো আছে। আমি এবার এই আম গাছটির ছবি লিসেনার্স আপনারা পেয়ে যাবেন, আমাদের ভূত.com এর পেজে পেয়ে যাবেন। আমাকে ছবিটা পাঠিয়ে দিয়েছে, এটা আপলোড করা হবে। তো এটি সেই আম গাছ যে আম গাছে জুনিভূত সুইসাইড করেছিল, মানে জুনি সুইসাইড করেছিল। তো এই আম গাছের কেউ ডালপালা ভাঙে না, সবাই জানে যে জুনিভূত এই আম গাছে থাকে, এবং আম গাছে যদি কেউ ডাল ভাঙে, এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে। যাই হোক, মূল ঘটনাতে চলে যাচ্ছি। মূল ঘটনাটি যার সঙ্গে ঘটে তার নাম হচ্ছে ইজাজ আহমেদ। এই ইজাজ আহমেদ, ওনার বাড়ি মূলত একটু দূরে। উনি ওই পানাইল গ্রামে এসে জায়গা কিনে একটি ঘর তৈরি করে এবং ওনার ঘরের পাশে একটি পুকুর খনন করে। পুকুর খনন করার পরে কিছুদিন পরে সেই পুকুরে মাছও ছাড়ে, মানে মাছ চাষের মাছ আর কি, এটা ছাড়ে আর কি, অনেক ধরনের মাছ ছাড়ে। তো মাছ ছাড়ার পর তো মাছের তো জাল টানার দরকার, জাল টেনে মাছ তুলবে এবং মাছ বিক্রি করবে। জেলেদেরকে ডেকে আনা হয়েছে, তো জাল টানা হয়। প্রথমবার জাল টানা হয়, একটা মাছ তো দূরের কথা, ওই যে ছোট ছোট ব্যাঙ বা কাকড়াও তো থাকার কথা, এটাও নেই। অদ্ভুত ব্যাপার। গ্রামের পুকুরগুলোতে কিন্তু দেশি মাছ থাকে, পুঁটি থাকবে, ট্যাংরা থাকবে, ছোট ছোট দেশি মাছ থাকে, সেটা তো থাকবে। চাষের মাছের কথা বাদই দিলাম, সেটাও নেই। আজব। তখন বলে আবার জাল টানো। এরকম 3 থেকে 4 বার জাল টেনে একটা জীবন্ত প্রাণীও, মাছ তো দূরের কথা, একটা জীবন্ত প্রাণী ধরতেও সক্ষম হয় না জেলেরা। জেলেরা বলে যে আপনি কি আমাদেরকে এনে কষ্ট করাইলেন? কারণ জেলেদের সাথে চুক্তি ছিল, মাছ চুক্তি, মানে তারা টাকা নেবে না, মাছ ধরবে, মাছের একটা অংশ তারা নিয়ে যাবে। এখন মাছ যদি না পায় তাহলে জেলেদের তো লস। এখন জেলেরা এতক্ষণ সারাদিন ধরে জাল টেনে একটা মাছও পায়নি। তো তাদের তো মেজাজ প্রচন্ড গরম। তারা তো ইজাজ আহমেদকে গালিগালা শুরু করেছে যে আপনি মাছ ছাড়েন নাই, অযথা আমাদের সাথে মশকরা করলেন, সারাটা দিন আমাদের রুজি নষ্ট করলেন। হ্যাঁ, তো এইভাবে বলতেছে না আমি তো মাছ ছাড়ছি। তো মাছ ছাড়ছেন, তো মাছ কোথায় গেল? মাছ তো থাকবে। আর যদি কেউ চুরিও করে নিয়ে গিয়ে থাকে, একটা কাকড়া তো পাওয়া যাবে, একটা ব্যাঙ তো পাওয়া যাবে, সেটা কই গেল? এইটাই আপনি কিছুই করেন নাই, একদম মানে বিষ দিয়ে রেখে দিয়েছেন সুন্দর করে, যাতে এখানে কোনো জীবন্ত প্রাণী নেই। উনি কিছুতে বিশ্বাস, মানে উনি না হিসাব মিলাইতে পারে না। চুরি করলে তো কিছু থাকার কথা, কিন্তু হিসাব মিলাতে পারে না। যাই হোক, উনি কি করে, আবার মাছ ছাড়ে, আবার এবার আরো বেশি করে ছাড়ে। ঠিক একই রকম ভাবে মাছ ধরার সময় উনি টার্গেট নিয়েছিল 7 থেকে 8 মাস পরে মাছ জাল টান দেবে। মাছের কিন্তু উনি রেগুলার খাবার দিয়েছে রাসেল ভাই, যেগুলো খাবার দেওয়া দরকার সেগুলো খাবার দিয়েছে। তো মাছের কিছু কিছু মুভমেন্ট কখনো কখনো সে দেখেছে যে হ্যাঁ মাছ আছে পুকুরে। জাল টানতে আবার যখন গেছে, তাদেরকে ডাকা হয়েছে, তাদের বলছে যে এবার মাছ আছে তো? বলে হ্যাঁ মাছ আছে নিশ্চিত। তারা আবার সাক্ষী নিছে আশেপাশে, বলছে না মাছ ছাড়ছে, ভদ্রলোক মাছ ছাড়ছে, কোনো সমস্যা আসেন মাছ ধরতে আসেন। প্রথমবার তো লস করছে তারা, এবার মাছ ধরতে আসছে ভাইয়া, এবারও সেম ঘটনা। এবারও মাছ তো দূরের কথা, কিচ্ছু নেই, মানে একটা জীবন্ত প্রাণীও নেই। এবার তো জেলেরা বলছে যে মাছ নিব না, টাকা দিন। আপনি বারবার আমাদের সাথে রসিকতা করেন। তো যাই হোক, সে বাধ্য হয়েছে টাকা দিতে, কারণ তারা তো মাছ পায় নাই, এভাবে তো লস করবে না তারা। কিন্তু উনি হিসাব মিলাতে পারে না। উনি কি করে, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য অফিস যেটা আছে, সেখান থেকে সরকারি কর্মকর্তাদেরকে এনে পানি টেস্ট করায়, পুকুরের তলদেশের মাটি টেস্ট করায়, যেখানে বিষাক্ত কিছু আছে কিনা, আর মাছ কই গেল। তখন ওনাদের পরামর্শ অনুযায়ী ওনারা বলে যে না, সবই তো ঠিকই আছে। তা আপনি এক কাজ করেন, আপনি চারদিকে ঘিরে দেন, তো তারপরে মাছ ছাড়েন। তো উনি সেই চিন্তাই করছে, ঠিক আছে চারদিকে ঘিরে দিই। তো উনি কি করে, চারদিকে একটু বেড়া দিয়ে শুরু করছে, নেট দিয়ে, যাতে করে, আর এর ভিতরে কিন্তু আসলে বন্যাও হয় না যে মাছ ভেসে যাবে, এরকম কিছু না কিন্তু। তো উনি যখন ঘিরতে ঘিরতে পুকুরের উত্তর পাশটা ঘিরতে গেছে, তখন একটা বাধা পায়। উত্তর পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছের 2টো ডাল, বড় ডাল, সেটা নেমে ওই পুকুরের উপর চলে আসছে। এই ডাল, আর ওই ডালের একটা অংশ পানির মধ্যে চলে গেছে। তো উনি কি করছে, ওই ডাল কাটার জন্য উদ্যত হয়েছে, নাহলে তো উনি ঘিরতে পারতেছে না চারদিকে। ওখানকার এক মুরব্বি এসে বলছে এই খবরদারি ডাল কেটো না। বলে কেন ডাল কাটবো না কেন? বলে না, এই গাছের, আম গাছের ডাল কাটা নিষেধ। বলে নিষেধ কেন?
বলে এই গাছের ডাল কাটলে সমস্যা হয়। বলে যে সমস্যা হয় কই শুনি নাই তো মানুষের কাছ থেকে। বলে হ্যাঁ আগে হতো, অনেকদিন হয় না। ওই মুরব্বী বলতেছে অনেকদিন হয় না, এগুলো সব মানে কুসংস্কার, এগুলো আমি বিশ্বাস করি না। আগে হতো এখন হয় না, তার মানে এখন যে সমস্যা ছিল সেই সমস্যা নাই। তো আরো কয়েকজন এসে ওনাকে মানা করে যে ডালটা কেটেন না, কিন্তু উনি কথা শোনেন না রাসেল ভাই। উনি নিজের হাতে ওই ডাল দুটি কেটে দেন, পরে ডাল ওইখান থেকে অপসারণ করা হয়। যাক, ডাল কেটে দেওয়া হয়। এরপর থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে উনি এক রাত্রে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা হলো যে উনি রাতের বেলা ওয়াশরুমে গিয়েছে, অনেকক্ষণ গেছে, উনি ফেরত আসে না, কারণ গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে আর কি, উনি ফেরত আসে না। তো ওনার ওয়াইফ উনি খুঁজতে বের হয়েছে, কি ব্যাপারে এতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টার উপরে হয়ে গেল, আসে না, কোনো সমস্যা হলো কিনা। তো উনি বের হয়ে দেখে যে উনি যে পানির পাত্রটা নিয়ে ওয়াশরুমে যাচ্ছিলেন সেটি উপর হয়ে পড়ে আছে মাটিতে, উনি নাই। তখন ওনার সন্দেহ জাগে, বাড়ির সব সদস্যদেরকে ডেকে তোলে। তখন আবার প্রতিবেশীদেরকেও ডাকা হয়, তারা ওঠে খুঁজতে থাকে, টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হয়। তাকে ওই আম গাছের নিচে খুবই মারাত্মক জখম অবস্থায় পাওয়া যায়। তাকে এইরকম গুরু মনে হচ্ছে সে মারাই গেছে, কিন্তু দেখা গেল যে না, এখনো তার শ্বাস প্রশ্বাস চলছে। তখন তাকে ওইখান থেকে নিয়ে দ্রুত আলফাডাঙ্গা সদর মানে উপজেলা হসপিটালে ভর্তি করা হয়। এখানে আসলে ভাই দেখা যায় তার ডান হাতটা এই কোনোই থেকে নখের আগা পর্যন্ত এমন ভাবে থেতলে দেওয়া হয়েছে যেমন কোনো একটা ভারী পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে 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 যদি থেতলে দেওয়া হয়, এমন ভয়ানক অবস্থা হয়েছে। আর শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক মানে আঘাতের চিহ্ন। তো তাকে ট্রিটমেন্ট দেয়া হয়। ডাক্তাররা বলেন তার এই হাতের আর কোনো চিকিৎসা সম্ভব নয়, এটাকে কেটে বাদ দিতে হবে। এটার আর কোনো অপারেশনের করারও কোনো অবস্থায় নাই, পৃথিবীর কোনো ডাক্তার এটা করতেও পারবে না। তখন তার ওই ডান হাতের কোনোই থেকে কেটে বাদ দেওয়া হয়। উনি যখন একটু সেন্সে আসেন আর কি, তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, কে এই কাজটি করলো। ওরা চিন্তা করছে কারণ আমি প্রতিবেশী নামে কেস টেস্ট করবে, কিন্তু একদম সরাসরি স্টেটমেন্ট না শুনে তো কারণ মামলা করা যায় না। তো উনি বলেন যে উনি রাতে যখন ওয়াশরুম জন্য বের হয়েছেন, হঠাৎ করে মনে হলো কে যেন সজোরে তার মুখে একটা চড় দিল, এবং চড় দেওয়ার পরে তাকে তার ডান হাত ধরে টানতে টানতে মনে হচ্ছে কেন একটা ছায়ার মতো টানতে টানতে ওই আম গাছের কাছে নিয়ে গেছে। এবং নেয়ার পরে তার মানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে, এবং আঘাতের একটা পর্যায়ে সে যখন মানে সে কিন্তু প্রচন্ড জোরে চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ শুনছে না। তারপরে যেটা হয় সেটা হলো যে উনি দেখেন যে যেই ছায়ামূর্তিটি তাকে আঘাত করছে সেটা একটা নারী ছায়ামূর্তি। সে শাড়ি পরা, একটা স্বাভাবিক মানুষের মতোই তার চেহারা, এবং বোঝা যাচ্ছে যে নারী চাঁদের আলোতে যতটুকু উনি বুঝতে পেরেছেন ওই কঠিন পরিস্থিতির মধ্যেই, তার বয়স 16 থেকে 18 হবে এমন একটা মেয়ে। তার চাঁদের আলোতে তার চেহারা বোঝা যাচ্ছে যে মোটামুটি যে সে বেশ সুদর্শনা একজন নারী আর কি। এবং সে ওই আঘাত করার একটা পর্যায়ে সে করে কি, ওর হাত চেপে ধরে, ডান হাতটা চেপে ধরে, এবং যেখানে চেপে ধরে সেখানে হাড় কটকট কটকট শব্দে ভাঙতে থাকে, মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে থাকে। এইখানে ধরে, যখন ভেঙে যায় আরেকটু নিচে ধরে, সেখানে ভেঙে আবার নিচে, এইভাবে ভাঙতে ভাঙতে নখ পর্যন্ত একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এবং তারপরে তার আর কোনো সেন্স ছিল না। তার যখন সেন্স ফেরে তখন দেখে সে হসপিটালে, আর তারপর তো হাত কেটে বাদ দেয়াই হয়। যাই হোক, এই ঘটনা শোনার পর ওনাকে ওই আলফাডাঙ্গাতেই নাম করা একজন হুজুর আছে, সঙ্গত কারণে তার নামটা বলেনি আমাকে, তার কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় রাসেল ভাই, ওই যে আমরা জুনিভূতের ফার্স্ট গল্পে বলেছিলাম কাউসার মোল্লা নামক একজন ব্যক্তি, যিনি জুনিকে জীবিত অবস্থায় দেখেছিলেন, বহু আগের কথা। কাউসার মোল্লা 1 মাস হলো মারা গেছেন। আমরা আমাদের পেজে কিন্তু এটার পোস্টও দিয়েছিলাম যে জুনিকে দেখা জীবিত অবস্থায় দেখা একমাত্র ব্যক্তি যিনি কাউসার মোল্লা ছিলেন, উনি মারা গেছেন। কাউসার মোল্লা যদি ডাকতো, উনি আবার এইসব কবিরাজি জানতেন, তো জুনিরূপী জিনটি হাজির হতো
এখন কাউসার মোল্লার তো শারীরিক, তখনও জীবিত ছিল আর কি, তার তো শারীরিক অবস্থা তো ভালো ছিল না, মানে বয়সের কারণে তার স্মৃতি ছিল না, বিছানায় পড়ে গেছিলেন। তো তখন আলফাডাঙ্গা ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই হুজুর ওই জুনিভূতকে হাজির করেন। হাজির করার পরে বলা হয়, ওই জুনি বলেন যে দীর্ঘদিন তো আমি তোমাদেরকে কোনো বিরক্ত করি নাই, তোমরা তোমাদের মতো আছো, আমি আমার মতো আছি। তো ওই আম গাছের ডাল তো আমি অনেক আগেই বলেছি যে কাটা যাবে না, আম গাছের কোনো ক্ষতি করা যাবে না। তারপরও ওই গ্রামের একজন তাকে বলছিল যে আম গাছের ডালটা না কাটতে, তাহলে ও কেন কাটলো? এটাই ছিল ওর অপরাধ। তখন বলা হলো যে মানলাম তার অপরাধ, তুমি শাস্তি দিয়েছ, পুকুরের মাছের কি হলো? বলে যে এই আম গাছের ডাল যেই জায়গায় পড়বে সেখানে কোনো লাভের আশা করা যাবে না, সেখানে কিছুই হবে না, এই কোনো মাছ থাকবে না, কোনো জীবন্ত প্রাণীও থাকবে না সেখানে। যেহেতু ওই আম গাছের ডাল বাড়তে বাড়তে পুকুরের মধ্যে চলে গেছে, সুতরাং এই কারণেই সেখানে কোনো মাছ নাই এবং ভবিষ্যতেও এখানে কোনো মাছ বা জীবিত প্রাণী থাকবে না, এটা বলে। এটা খুবই অদ্ভুত ব্যাপার আছে ভাই, মানে আমি এরকম শুনি নাই। কারণ হঠাৎ পুকুরের সব মাছ উধাও, এমনকি উনি কিন্তু পানি সেচেছিলেন একবারও, মানে ওই থার্ড টাইম যখন ঘেরার আগে পানি সেচেছিলেন, যে তখনও একটা জীবিত কিছু পাওয়া যায়নি, জালে তো ধরা পড়ে নাই, পানি সেচার পরেও কোনো কিছু পাওয়া যায়নি। তো যাই হোক, তো জুনি বলে যে তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, তোমরা এখানে এসে কোনো ডিস্টার্ব করবে না, ক্ষতি করবে না, আমিও তোমাদের কোনো ক্ষতি করব না। এটাই, এখানে কিন্তু আসলে ঘটনা শেষ না, ঘটনা আর একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা জুনিভূতের ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম, আলামিন ডাক্তার, গ্রাম ডাক্তার ছিল, তার মধ্যে একটা অদ্ভুত স্বভাব দেখা দিয়েছিল, মেয়েদের মতো আচরণ। সে অসুস্থ হচ্ছে এবং তার মধ্যে মেয়েদের আচরণ প্রকাশিত হচ্ছে এবং মৃত্যুর আগে সেই আচরণটা প্রকট হয়ে যায়। এরপরে জুনির মৃত্যুর জন্য যে 3টা ছেলে দায়ী ছিল, সর্বশেষ যে ছেলেটা মারা গেছিল তার মধ্যেও মেয়েলি আচরণ প্রকাশিত হয়েছিল। সে কোনো মেয়েদেরকে দেখলে দৌড়ে গিয়ে হাতে পায়ে জড়ায় ধরে কাঁদতো যে জুনি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মেয়েরা দেখলে ওকে দেখলে দূরে পালিয়ে যেত ওর এই আচরণ দেখলে, পাগল মনে করে। এটা তো সে বহু আগের ঘটনা। আলামিন ডাক্তারও কিন্তু ওই মেয়েদের মতো আচরণ, লাস্ট এই ইজাজউদ্দিনের সেম আচরণ প্রকাশিত হয়েছিল। উনি হঠাৎ করে ওনার পরিবারের সদস্যদেরকে বলতে থাকে, এই আমাকে শাড়ি দে, আমাকে চুড়ি দে, এই কি আমি এরকম লুঙ্গি পরে আসি কেন, আমি শার্ট পরে আসি কেন, এটা কি আমার পোশাক নাকি, এরকম বলা শুরু করে। এবং বাড়ির লোকজন বুঝতে পারে যে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে এবং অনেকেও বুঝতে পারে এইটা জুনি এর আগে যে 2টা ঘটনা ঘটেছে রাসেল ভাই, থার্ড টাইম সেটা প্রকাশিত হচ্ছে, এই আচরণটা প্রকাশিত হচ্ছে। তারা বুঝতে পারে যে মৃত্যুর হয়তোবা মানে সময় চলে আসছে, আর হয়তোবা বেশি দিন বাঁচবে না। মৃত্যুর আগে উনি সত্যিই পরিবারের সদস্যদের মানে মতামত উপেক্ষা করে উনি জোর করে মেয়েদের জামা কাপড় পরার চেষ্টা করত। আমরা কিন্তু রাসেল ভাই এই বিষয়টা জানতেই পারিনি, মানে আলামিন কিন্তু জানতেই পারিনি। আলামিনের চাচাতো ভাই নাম হচ্ছে মেশকাত, এই মেশকাতের আত্মীয় হচ্ছে এই ইজাজ আহমেদ। ওনাদের কাছে খবর আসে ইজাজ আহমেদ মারা গেছেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান হবে। তো মেশকাত এই দোয়া অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে জানতে পারে যে এই ঘটনা ঘটেছে তার সাথে। তখনই এই ঘটনা আলামিনকে বলে। আলামিন তখন বলে যে ভাই, এই জুনিভূতের তো থার্ড আর একটা ঘটনা পেয়ে গেছি, এই হলো ঘটনা। মৃত্যুর আগে ওনার মধ্যেও এই মেয়েলি আচরণ প্রকাশিত হয়েছিল। আমরা এর আগের 2টো ঘটনাতেও একই রকম বিষয় কিন্তু পেয়েছি, থার্ড টাইমেও আমরা একই রকম বিষয় পেলাম। তাহলে এটা মোটামুটি আমাদের বোঝা গেল যে জুনি আক্রমণ করলে তার মধ্যে একটা 11th মানে একদম শেষ পর্যায়ে এই আচরণটা তার মধ্যে দেখা যাবে। এটা খুবই একটা অদ্ভুত বিষয় যে আমি মানে এমনি হয় জিনে ধরলে এরকম সমস্যা হয়, কিন্তু জুনিভূতের মানে আক্রমণের একটা বিশেষ চিহ্ন হচ্ছে এই বিষয় যে তাকে আক্রমণ করবে এইভাবে, বা মৃত্যুর শেষ দিকে সে এই অবস্থা হয়ে যাবে। আপনার কি মনে হয় যে জুনিভূতের এর পরে কি আর কোনো এপিসোড বা পর্ব আসার সম্ভাবনা আছে কিনা? আমি চাই ভাইয়া, মানে আমি মন থেকে চাই যে এই ধরনের ঘটনা আর কারোর সাথে না ঘটুক, আমাদের যেন আর বলতে না হয়, কারণ এই ঘটনা ঘটা মানে কারো মৃত্যু।
রাইট, থ্যাংক ইউ সো মাচ আফসান ভাই। আশা করছি আপনি ঘটনা শেয়ার করে অনেক যেমন আনন্দ পেয়েছেন, লিসেনার যারা শুনছেন তারাও অনেক বেশি আনন্দ পেয়েছেন, উপভোগ করেছেন আপনার এই ঘটনাটি। জুনিভূতের তৃতীয় পর্ব আপনারা শুনলেন, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং তারপরে এই তৃতীয় পর্ব আমরা জানালাম আপনাদেরকে। আফনান ভাই স্টুডিওতে এসে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। ভালো থাকবেন আপনি। আর আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা ঘটনা পাঠান আমাদেরকে, এবং সরাসরি স্টুডিওতে আপনি ভার্চুয়ালি কিন্তু আমাদের সাথে এখন পার্টিসিপেট করতে পারেন, সেটা আপনারা সবাই জানেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ ফরহাদিন আহমেদ রক্তিম বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আসলে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, কিন্তু সময় সুযোগ এর অভাবের কারণে কখনো সেভাবে শেয়ার করা হয় নাই, কিংবা সাহস করে উঠতে পারি নাই। তো আজকে এখন ভোরবেলা 5:22 বাজে আমি ডাউনলোড করা ভূত.com এর কিছু এপিসোড শুনলাম। তো শোনার পরে মনে হইলো যে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমাদের নানা বাড়ির যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটা আসলে একজন কিংবা দুইজনের সাথে ঘটে নাই, ঘটনাটা ঘটছে পুরা গ্রামের সাথে। এবং গ্রামের প্রায় সকলেই এখনো পর্যন্ত যারা আসলে মানে ওই সময় যারা ছিল, তারা যারা বেঁচে আছেন তাদের মুখ থেকেই শুনছি। এবং আমার আম্মুও ওই সময় ছিলেন, তো আম্মুর কাছ থেকে আমি যেভাবে শুনছি, আমার নানির কাছ থেকে ঠিক সেভাবেই শুনছি। এবং আমাদের গ্রামের কয়েকজনের কাছ থেকে এই একই ঘটনা একই রকম ভাবে একই বর্ণনায় শুনছি। তো যার কারণে ঘটনার মানে গল্প হবার অবকাশটা নাই, যার কারণে এই ঘটনাটা সিলেক্ট করা। তো ঘটনাটা সিলেক্ট হইলে আমি পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া এবং আমার মার সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি ঘটনায় ফিরি, কিংবা ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাদের নানা বাড়ি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে। গ্রামটার নাম হচ্ছে সাবেকডাঙ্গা, এটি বাগেরহাট জেলার 7 গম্বুজ রেল স্টেশন এর একটি গ্রাম। তো আমার নানা বাড়ির ঠিক পেছনে একটা পুকুর আছে, যার নাম হচ্ছে গন্ধরার পুকুর, এবং এটা খুব পরিচিত একটা পুকুর। এবং আমাদের গ্রামে দুটো পুকুর আছে। এই পুকুরটার গল্প বলার পর আমি আরেকটা পুকুর আছে ওই পুকুরের গল্প বলবো। তো এই পুকুরটার নাম হচ্ছে আপনার গন্ধরার পুকুর। আপনি জানেন যে বাগেরহাটে কিংবা খুলনা অঞ্চলে, বাগেরহাট খুলনা এই অঞ্চলগুলাতে আপনার মানে প্রত্যেকটা গ্রামে কয়েকটা করে পুকুর, মানে আগে দেখা যাইতো যে প্রত্যেকটা বাড়িরই একটা করে পুকুর আছে। এখন যদিও সেই পরিমাণটা কমছে, মানুষ পুকুর ভরাট করে সেখানে বাড়ি করছে, কিংবা পুকুর ভরাট করে সেখানে আপনার ভিটে জমি করছে, কিংবা পানের বরাজ করছে। এই জিনিসটা আগে ছিল না, আগে প্রায় প্রত্যেকটা বাড়িতেই পুকুর ছিল। তো কারণ হচ্ছে ওই সময় খাবার পানির একটা সমস্যা ছিল। এখন তো আপনার মোটরের ব্যবস্থা হয়েছে, কিংবা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। তো এই কারণে এখনো কিন্তু আমাদের বাড়িতে আপনার ডিপ টিউবওয়েল আছে, এবং আমাদের যে টিউবওয়েল এই মানে হচ্ছে কলের পানি আমাদের আপনার আশেপাশের কয়েকটা বাড়ির মানুষ আসলে এই পানি পান করে। এখনো পর্যন্ত আপনার হচ্ছে ডিপ টিউবওয়েল সবার বাসায় এসে উঠে পারে নাই। তো মানে ওই সময় তো প্রায় প্রত্যেকের বাসায় পুকুর ছিল, টিউবওয়েল তো কয়েকটা বাসায় ছিল। সরকারি ভাবে যে বাসাগুলোতে আসলে টিউবওয়েল দেওয়া হইতো ওই বাসাগুলোতে শুধু থাকতো।
তো খাবার জন্য কিংবা গোসল করার জন্য কিংবা অন্যান্য যে দৈনন্দিন জীবনে যে পানি প্রয়োজন পড়ে সেই জন্য মানুষ পুকুরের পানি বেশি ব্যবহার করত। তো বন্ধুরার পুকুর আপনার হচ্ছে পানি খুব পরিষ্কার ছিল এবং সুপেয় পানি, পান করা উপযুক্ত। তো এই পুকুরের পানি 3-4টা আপনার হচ্ছে ঘরের মানুষ এই পানি পান করত বা ব্যবহার করত। তো শোনা যায় যে এই পুকুরে ওই সময় কয়েকটা জিন বসবাস করত, তো যারা আসলে আপনার হচ্ছে মানুষের উপকারী করত। এখন মানুষ বলে জিন বসবাস করত, কিংবা আসলে জিন ছাড়া তো এই ঘটনার কোনো মানে যে সূত্র কিংবা সূত্র সেটা আসলে আপনি মিলাইতে পারবেন না। কেননা আমরা জানি যে অদৃশ্য যদি কিছু থাকে সেটা জিন ছাড়া অন্য কিছু না, কিংবা পুকুরের নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষের জীবনকে প্রভাবিত করার। তো যদি কোনো কিছুর ক্ষমতা থেকে থাকে সে হচ্ছে জিন, যে মানুষের জীবনকে কিংবা কোনো প্রাণীর জীবনকে সে প্রভাবিত করতে পারে। এখন শোনা যায় যে এই পুকুরে কিছু জিন বসবাস করতো যারা আসলে স্বভাবগত দিক থেকে ভালো। আপনি জানেন যে জিনেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তারা আসলে মানুষের মতো কেউ ভালো কেউ খারাপ, কেউ ফরেস্টগার হয়ে থাকে, কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়। তো এই পুকুরে যে জিনরা বসবাস করতো তারা ভালো ছিল, তারা মানুষের উপকার করত এবং মানুষের কখনো কোনো ক্ষতি করে নাই। 2-3 বাড়ির মানুষ এই পুকুরের পানি ব্যবহার করত, খাইতো, পান করত, তারপরে হচ্ছে থালা বাসন মাজতো, এই তারপরে আপনার গোসল করত। আসলে তাদের কখনো সেই ধরনের কোনো প্রবলেম হয় নাই, কিংবা তারা মানে রাতের বেলা উজু করতে গেছে হঠাৎ করে খারাপ কিছু দেখছে, এরকম কিছু কখনো হয় নাই। এমনকি তারা কখনো কোনো কিছুর অস্তিত্ব বুঝে নাই, তারা শুধু জানতো যে হ্যাঁ এখানে জিনেরা বসবাস করে, আমরা তাদের ক্ষতি করি না, তারাও আমাদের ক্ষতি করে নাই, উল্টা তারা আমাদের আরো উপকার করে। উপকারটা কেমন? উপকারটা হইল, ধরেন ওই গ্রামের কারো বাসায় কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সময় আপনার হচ্ছে অনুষ্ঠানের আগে 2-1 দিন আগে ওই পুকুরে যে যদি বলে আসা হইতো যে অমুক দিন আমার বাসায় অমুক অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান হইতে পারে, সুন্নতে খাতনা, আকিকা, চল্লিশা, কিংবা দাওয়াত, আপনার হচ্ছে এই ধরনের আসলে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এমন কোন অনুষ্ঠান আছে অমুক দিন। সেই দিন যেদিন আর কি অনুষ্ঠান হবে সেদিন ভোরবেলা যে সে দেখতো যে হ্যাঁ ওই পুকুরে আপনার থালা বাসন উঠছে, অর্থাৎ খাবার দাবার রিলেটেড আপনার যে থালা বাসন প্রয়োজন সেই জিনিসগুলো উঠছে, যেমন প্লেট উঠে, তারপরে চামচ, যে পাতিলে রান্না হবে সেই পাতিল, যাবতীয় আর কি যে জিনিসগুলো দরকার, গ্লাস, এই ধরনের সবকিছু আসলে উঠতো, থালা বাসন উঠতো। তো আপনার এইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে উঠায়, তারপরে হচ্ছে উঠতো বলতে ভেসে উঠতো, পুকুরে ভাসা অবস্থায় থাকতো। সেইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে এগুলা নিয়ে সে অনুষ্ঠান পালন করত। তারপর সুন্দর করে এগুলাকে পরিষ্কার করে যেখান থেকে, যে পুকুর থেকে যেভাবে সে নিয়ে আসছিল সেই পুকুরে ঠিক সেইভাবে ভাসিয়ে দিয়ে আসতো। পরের দিন যে দেখতো সেই পুকুরে আসলে থালা বাসন আর নাই, সেই পুকুর থালা বাসন নিয়ে গেছে। এইভাবেই তারা বলতো যে পুকুর থালা বাসন দিত, আবার পরের দিন থালা বাসন আর কি অনুষ্ঠানের পরের দিন থালা বাসন দিয়ে আসলে থালা বাসন আবার নিয়ে যেত। তো গোসল করার সময় আপনার পুকুরের নিচে কখনো কারো পায়ে আপনার থালা বাসন বাঁধছে এরকম কখনো দেখা যায় নাই। তো এই জন্যই আর কি বলে যে মানুষের জীবনকে প্রভাবিত করলে সে আসলে পুকুর তো প্রভাবিত করার, আসলে পুকুরের তো থালা বাসন দেওয়ার কোনো ক্ষমতা না, তো দিত আসলে ওই জিনেরা দিত, এটা আর কি বল। তো আসলে মূল যে ঘটনাটা হচ্ছে একটা বিয়েকে কেন্দ্র করে। আমাদের বাড়ি থেকে যে বাড়িতে এই ঘটনা, সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সে আমাদের বাড়ি থেকে কিছু দূরে।
আপনার হেঁটে গেলে ধরেন যে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে এরকম। আমরা তাদেরকে চিনি এবং তারা আমাদের পারিবারিক আত্মীয় হয়। পারিবারিক আত্মীয় বলতে রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের পারিবারিক দিক থেকে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এবং ঢাকায় তারা যদি ঘুরতে আসে, আমাদের বাসায় থাকছে ওনারা, তো ওনার বাসায় ওনার মেয়ের আর কি আপনার বিয়ে হবার কথা। তো এরকম বিয়ের দিনের 2-3 দিন আগে যে বলে আসে যে অমুক দিন আমার বাসায় আমার মেয়ের বিয়ে। তো যেদিন আর কি বিয়ে হবে সেই দিন সকালবেলায় সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, আর থালা বাসন গুলা কিন্তু পিতলে, এগুলা কিন্তু কাচের কিংবা আপনার হচ্ছে স্টিলের, এইগুলা না, একদম পিতলে। ওই সময় পিতলের দাম কিন্তু অনেক বেশি। ইভেন আপনি পিতলের যদি 2-3টা থালা বাসন বন্ধক রাখেন, তাহলে বন্ধক বলতে আপনি ধরেন মহাজনের কাছে রাখছেন কিংবা আপনি বেচে দিচ্ছেন, ধরেন তো বেচে দিলে আপনার যে টাকা আপনি পাবেন সে টাকা দিয়ে আপনার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো করে যাবে। তো খুব মানে তখন পিতলের দাম খুব ভালোই ছিল। ইভেন এখনো পিতলের দাম অনেক বেশি, তো পিতলের থালা বাসনের দাম বেশি। তো পিতলের থালা বাসন উঠতো, এগুলা কিন্তু কাচের কিংবা অন্য কিছু না। তো সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, কলসি, আপনার গ্লাস, প্লেট, তারপরে পাতিল, চামচ, এগুলো সব উঠছে। সে লোকজনকে দিয়ে এইগুলা উঠায় বাসায় নিয়ে গেল। নিয়ে ওই দিন রান্না বান্না হইল। তো অনুষ্ঠান আপনার দুপুরবেলা বলতে পরের দিন দুপুরবেলা অনুষ্ঠানের আপনার খাবার দাবার হচ্ছে রান্না করা শেষ। মানুষজন, আত্মীয় স্বজন, যারা হচ্ছে মেহমান, তারা আসলো, খাবার পরিবেশন করা হইল। তো এর ভিতরেই একজন আর কি যে দাওয়াত পেয়ে আসছে, সে তো আর কি জানে না এই পিতলের থালা বাসন কিভাবে আসছে, সে এই ঘটনা সম্পর্কে আসলে জানে না। সে আশেপাশে 2-1 গ্রামেরও না, সে আসতে ধরেন অনেক দূর থেকে আসছে, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ সে ওই দাওয়াত পেয়ে আসছে। তো আপনার তার হচ্ছে খাবার খাওয়ার সময় চোখ পড়ে একটা পিতলে আপনার চামচের উপর। চামচটা অনেক সুন্দর চকচক করতেছে, তো তার ওই চামচের উপর চোখ পড়ে। চামচটা দিয়ে সবাইকে ডাল দিতেছে, ওই তো ডালের চামচ, তো সবাইকে ডাল দিতেছে, তার এই ইসের উপর চোখ পড়ে। তো ওই ডাল দিতে তার কাছে যখন আসছে তখন বলছে তুমি ডাল রেখে যাও, প্রয়োজন পড়লে আমরা এই কজন নিব। তো ওই টেবিলে আপনার ওই রেখে যায়, ওই ডালের যে পাতিল ওইটা সব ওই চামচ রেখে যায়। উনি করে কি, উনি আস্তে আস্তে খাইতেছে। সবার খাওয়া দাওয়া যখন শেষ, তখন সে তার খাওয়া শেষ করে। তো সে শেষ করে সে হাত যখন ধুবে, হাত ধুয়ে ওই চামচটা সে হাতে করে নিয়ে যেখানে রান্নার ছাই ফেলা হয়েছে ওই ছাইয়ের ভিতরে যে রেখে দেয়। তো যথারীতি সে রেখে দিছে। পরবর্তীতে সে এসে কোনো একদিন, বলতে 2-1 দিন তো সে থাকবে, তো সে যেদিন সে যাবে সেদিন সে হচ্ছে আপনার ওই চামচটা নিয়ে যাবে, এরকম সে একটা পরিকল্পনা করে রাখে। তো অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হবার পর আপনার যে আর কি যার বাসার অনুষ্ঠান, যে আর কি কর্তা, সে আর কি আপনার এই সব থালা বাসন নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই গন্ধরার পুকুরে যে রেখে আসে, বাসায় দিয়ে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যে দেখে যে পুকুর আর এই জিনিসগুলা নেয় নাই, পুকুর নেয় নাই। ঘটনাটা তো পুরা গ্রামে ছড়াই গেছে যে প্রত্যেকবার তো আগের দিন রেখে আসলে পুকুর তো নিয়ে যায়, কিন্তু এইবার আর নেয় নাই। এখন ওই লোক পড়ছে লজ্জায় যে আমি এই জিনিসগুলা নিলাম, কিন্তু দেওয়ার পরে পুকুর তো আর নিতেছে না। তো মানুষ ডেকে জিজ্ঞাসা করে যে পুকুর নেয় না কেন, কি হয়েছে, আপনি কি না ধুয়ে দিচ্ছেন নাকি, তারা এরকম অনেক কিছু বলে। তো সে বলে যে আমি তো সবকিছু সুন্দর করে ধুয়ে টুয়ে দিছি, পাক পবিত্র করেই দিছি, কিন্তু পুকুর কেন নেয় না আমি বুঝি না। এরকম 2-3 দিন যায়, মানুষ জিজ্ঞাসা করে। এখন সে মেন্টালি আপনার প্রেশারের ভিতরে ভুগতেছে, লজ্জার ভিতরে পড়ছে, নামাজ পড়তে যাইতে পারে না, যে
পুকুর থেকে নিলাম, কিন্তু পুকুর তো নেয় না। পুকুরে দিয়ে আসলাম, নিতেছে না কেন এটা বুঝতেছে। তো 3 দিন 4 দিন পার হয়ে গেছে। তো এরকম সময় আপনার একদিন রাতের বেলা সে স্বপ্নে দেখে যে কোন একজন মানুষ সে আপনার এসে বলতেছে যে অমুক, তুমি তো আমাকে জিনিসগুলা দিয়ে আসলা, কিন্তু একটা জিনিস তো আমারে দেও নাই, ওই জিনিসটা কবে দিবা? বলতেছে আমি তো সবকিছুই দিছি, আমি তো কোনো কিছু রাখি নাই, আমি তো সবকিছুই দিছি। ও বলতেছে যে না, তুমি এই সবকিছু দিছো, কিন্তু একটা মানুষ তো এরকম আমার একটা জিনিস অমুক জায়গায় রেখে দিছে। অমুক জায়গায় কোন জায়গায় রাখছে তোমরা যে ছাই ফেলছো, রান্নার যে ছাই ফেলছো, সেই ছাইয়ের ভিতরে ঢুকায় রাখছে। তো বলতেছে যে ওই জিনিসটা আমাকে না দিলে আমি তো নিব না, তো ওই জিনিসটা আমাকে তুমি কালকে দিয়ে আসবা। তো বলছে আচ্ছা দিয়ে আসবো। সকালবেলায় ঘুম ভাঙছে, তো সে যথারীতি কাউকে বলে নাই, আসলে এরা বলার মতো কোনো বিষয় না। তো সে ভাবলো যে আচ্ছা যে দেখি, সে রাতের বেলা স্বপ্নে দেখলাম যে দেখি আছে কিনা। তো সে ওই যেখানে ছাই ফেলছে ওই ছায়ের ভিতরে যে হাত ঢুকায় দেখে, হ্যাঁ ওইখানেই আসলে আপনার ওই ডালের যে চামচ ওর ভিতরে রাখা। তো পানি টানি ফেলছে, তো ছায়ের ভিতরে আপনার কাদা কাদা হয়ে গেছে, ওর ভিতরে আসলে ঢুকে আছে। তো ওইভাবে উঠানোর পরে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পুকুরে যে ওই একটা থালার উপরে রেখে দিয়ে আসলো সন্ধ্যাবেলায়। পরের দিন ভোরে আপনার পানি নিতে যে দেখে হ্যাঁ থালা বাসন নিছে। তো পরে ওই ওনার বাসায় যে খবর দিয়ে আসলো, হ্যাঁ থালা বাসন নিছে, কি ঘটনা কিছু জানো কিনা, থালা বাসন এত নিতেছিল না কেন? পরে উনি বললো যে হ্যাঁ এই কাহিনী, কোন একটা মানুষ জানি এরকম এরকম। তো এই ঘটনাটা না ওই সময় যে আর কি ওই রাখছিল সে আর কি শুনছে, শোনার পরে সে আর কি বলতেছে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে এই কাহিনী পুকুরে এই কাহিনী, হইলে তো আমি এই কাজ করতাম না, আমি তো ভাবছি ওনার ডেকোরেশনের, আমি ওইটা আপনার আমি সারছিলাম। তো ঘটনা তারপরে পুরা গ্রামে ছড়ায় যায়। তো পরবর্তীতে আপনার যখন অন্য কোনো অনুষ্ঠান হয় যে আপনার বলে আসে, কিন্তু পুকুর আর দেয় না, পুকুরে বলে আসে পুকুর তো আর দেয় না। তো পরবর্তীতে আপনার একজন স্বপ্নে দেখে একজন যার বাসায় আর কি যে বলে আসছিল, সকালবেলায় যে দেখে নাই অনুষ্ঠানের, সে রাতের বেলায় আর কি দেখতেছে স্বপ্নে যে এখন থেকে আর আমরা তোদেরকে এই জিনিসগুলা দিব না, আমরা তো চাইছিলাম তোদের উপকার করতে, তোদের তো উপকার করতাম, কিন্তু উপকারের মর্যাদা তো তোরা দিলি না। তো পর থেকে আজ পর্যন্ত আর কখনোই ওই পুকুরে কোনো পিতলে জিনিস ওঠে নাই বলতে ওই অনুষ্ঠানের জন্য কোনো পিতলে জিনিস দেয় না। তো এটা ছিল ঘটনা। কিন্তু আপনার শোনা যায় যে মাঝে মধ্যে এখনো গোসল করার সময় মানুষের পায়ে আপনার পিতলে থালা বাসন বাঁধে, আপনার বাঁধে বলতে আপনার পায়ে বাঁধে, তারপরে সে আর কি ওইটা যদি হাত দিয়ে উঠাইতে পারে, উঠায় দেখে হ্যাঁ পিতলে থালা বাঁধছে কিংবা চামচ বাঁধছে, কেউ পায়ে গ্লাস বাঁধছে। তো এখনো পর্যন্ত কারো মানে যারা পুকুরে গোসল টোসল করে, এখন তো পুকুর আপনার মোটামুটি এতটা বেশি না, শুকায় টুকায় গেছে, বর্ষাকালে পুকুর খুব সুন্দর মানে ভরে যায়, তখন আর কি মানুষ গোসল টোসল করে, তখন মানুষের পায়েটায় বাঁধে। এটা ছিল ঘটনা। আমাদের ওইখানে আপনার আরেকটা গ্রাম আছে, আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামেই আরেকটা পুকুর আছে। এই পুকুরকে নিয়ে আরো কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা আছে। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার মার সাথে আসলে একটা খুব বড় ঘটনা আছে, যেটা আমি আমার মার কাছ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবেই মানে আর বাকি যাদের কাছ থেকে, যেমন নানুর কাছ থেকে কিংবা খালাদের কাছ থেকে, ঠিক সেভাবেই শুনছি। তো এই ঘটনাগুলা যদি আজকের এটা সিলেক্টেড হয়, তাহলে ইনশাল্লাহ অন্য কোনো একদিন
রেকর্ড করে পাঠাবো অথবা লিখে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বলে আজকের মতো আমার ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের স্টুডিওতে আরো একজন গেস্ট এই মুহূর্তে উপস্থিত আছেন, আমি তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। সৈয়দ হারুন রশিদ, নিকনেম তাপস। ওকে, সো হারুন রশিদ অর্থাৎ তাপস ভাই আমাদের স্টুডিওতে এসছেন এবং তার কাছে একটা ঘটনা আছে, খুব ছোট ঘটনা, কিন্তু আমরা সেই ঘটনাটি শুনে ফেলবো যেহেতু তিনি স্টুডিওতে এসছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার জেলা বরিশাল এবং নানার বাড়ি পিরোজপুর। নানার বাড়ি পিরোজপুরে এখানে একটা গল্প বলতেছি। আমার নানার বাড়ি গ্রামের নাম থানার নাম হচ্ছে কাউখালী আর গ্রামের নাম হোগলাবেতকা। তো আমি ওখানে ইন্টারে পড়তাম, তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আমরা শীতের রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে রস পায়েস পায়েস খাওয়ার ইচ্ছা, রস চুরির জন্য এই জমিতে গেলাম। কোলা বলে, ওই এলাকাটাকে কোলা বলে বা ক্ষেত, ওই যে খেজুর গাছের রস চুরি করার জন্য আমরা গেলাম এবং জমিতে আমরা একটা কুড়েঘর তৈরি করলাম যেখানে আমরা থাকবো এবং রান্না করব। আর এক দলে নারকেল চুরি করবে আর এক দলে রস নিয়ে আসবে। এইখানে যাওয়ার পরে আমার দায়িত্ব পড়লো যে কিছু খেজুর গাছ থেকে রস পাড়তে হবে, তুমি চলো। তো আমি তাদের সাথে গেলাম। যাওয়ার পরে আমার এক মামা ছিল, তার নাম উজ্জ্বল। সে বলল, দেখ না, তুমি কি ওই বাড়িতে যে রস নিতে পারবা? আমাকে কেন পারবো না মামা, এত বাড়িতে আমরা গেলাম কিন্তু এই বাড়িতে কেন পারবো না? এই বাড়ি কবিরাজ বাড়ি, এটা কি জানো? আমাকে জি। এই কবিরাজ বাড়ির একটা মহত্ব আছে। এই বাড়ি থেকে যদি কেউ কিছু চুরি করে বা কিছু নেয়, সে কিন্তু গাছের সাথে লেগে থাকে। আমি কি মামা এটা কি বললেন? কিছুদিন আগে এই ঘটনা ঘটছিল। একজনের রস চুরি করতে নেয়, কাঁঠাল চুরি করতে যায় কবিরাজের নাম হচ্ছে ছাদ কবিরাজ, ইসুফ কবিরাজ। ওরা আবার পাগলের ট্রিটমেন্টও করে। তো ওর বাড়িতে ঢোকার পরে ওই লোকটা কাঁঠাল চুরি করতে যায়, গাছের সাথে লেগেছিল এবং সকালবেলা ওই ছাদ কবিরাজ তাকে গাছ থেকে নামায় এবং তার কাছে মাপ চেয়ে চলে যায় যে এই বাড়িতে আর কখনো চুরি করতে আসবো না। আমাকে মামা এটা শুনে আমার কাছে একটু ভয় করতেছিল, এখনো আমার একটু ভয় লাগতেছে, ওই যে কাঁপতেছিলাম। তারপর বলকে ঘটনার মাঝেই আমি ছিলাম ওই কবিরাজ বাড়ির দক্ষিণ পাশে কাড়ালি খাল বলে, এই খালের পারে খেজুর গাছ আছে, ওইখানে পাড়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি। হঠাৎ করে বলতেছি, তুই ভাই না একটু উপরের দিকে তাকাতো। তো আমি উপরের দিকে তাকাইলাম, দেখতেছি কি ঘুড়ি যেমন আছে, ঘুড়িটা আলোকিত হইয়া রাউন্ড দিতে 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 ওই যে একটা মাঠের ভিতরে নামলো। কবিরাজ বাড়ির ওই যে খাল এবং বাড়ির মাঝখানে একটা ঈদগাহ ছিল ছোট, ওই ঈদগার মাঠে নামলো। তুই কি এখন কিছু বুঝলি? আমি মামা এটা কি আলোকিত হয়ে এটা এই ঘুড়ির মতো, এটা কি নামলো? ওইটাই ওদের বাড়িতে পাহারা দেয়, ওইটাই জিন। আমি মামা আমি তো জিন তো কোনোদিন বিশ্বাস করতাম না, আজকে তোমারটা দেখে আমার বিশ্বাস হইল। আর আমি এরপর থেকে আমি চুরির জিনিসটা, ওই যে খেজুর রস কি চুরি করবো, আমি দৌড়ে ওই যে কুড়ে করে চলে আসলাম। এই পর্যন্ত রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার বাসাটা কোথায় আপনি যদি আমাকে একটু বলতেন যে কোথা থেকে আপনি এসেছেন এবং কোথায়? আমার ঢাকা এখানে বাসা হচ্ছে হাতির জিলে। আচ্ছা, হাতির জিলে আপনার তিতাস রোড। আচ্ছা, আর আপনি আপনার দেশের বাসা কোথায়? আপনি যে জায়গার ঘটনা বললেন সেখানে? এটা আমার হচ্ছে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলাবেতকা গ্রাম। এখানেই ঘটনাটি ঘটেছিল, তাই না? এখানে ঘটেছিল। এটা আমার 1998 সনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ঘটনা থাকে তাহলে russell.booth.com এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আমরা আশা করব যে আপনারাও এইভাবে আমাদের সাথে স্টুডিওতে সংযুক্ত হবেন, ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি। আপনাদের
সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। আশা করছি ভালো লেগেছে ঘটনাগুলো আপনাদের। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম টু ভূত.com। আবারও ফিরে আসলাম সানডে স্পেশাল এপিসোডে, এবং আজকে শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আমাদের স্পেশাল এপিসোড। এবং আজকেও আমরা একটা ইমেইল শোনাবো, যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, জানি আপনি ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। কেমন আছেন? আমি রহিম, বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানা, পিরোজপুর। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু সিলেক্ট করা হয়নি, কারণ ঘটনাটা অগোছালো ছিল। জানি না এটা কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ঘটনাটি সিলেক্টেড হলে অনেক খুশি হব। ঘটনাটি ঘটে আমার ভাইয়ের সাথে আজ থেকে 10 বছর আগে, একটি শ্মশানকে কেন্দ্র করে। আগেই একটা কথা বলে রাখি, জানি না কতটা সত্য। গ্রামের মানুষের কাছে শোনা যায়, হিন্দুদের পোড়ানোর সময় যেই লাঠিটা দিয়ে আগুন ধরানো হয়, সেই লাঠিটা যদি রাতে একা কেউ আনতে পারে, তাহলে নাকি যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। লাঠিটি আনার সময় যাতে কেউ না দেখে, এমন কথাই গ্রামের মানুষের কাছে শোনা যায়। ঘটনাটি আমার ভাইয়ের মতো করে বলছি। আমার খুব ইচ্ছে হলো যেভাবেই হোক এমন একটি লাঠি আমার আনতে হবে। তো একদিন আমাদের গ্রামে একটি হিন্দু বৃদ্ধ মহিলা মারা যায়। আমিও বেশ খুশি হলাম, ভাবলাম আজ রাতেই লাঠিটি আনতে হবে। তো হিন্দু মহিলাটিকে পোড়ানো হলো। রাত পর্যন্ত আমি অপেক্ষা করলাম। রাত 9টা আমি রওনা হলাম লাঠিটা আনার জন্য। আর আমি জানতাম আজ আমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। তবুও এসব তোয়াক্কা না করে রওনা হলাম শ্মশানের দিকে। শ্মশানটি ছিল একটি জঙ্গলের ভেতর দিয়ে। আমি হাঁটা শুরু করলাম জঙ্গলের দিকে। চারিদিকে জনমানব শূন্য, আকাশে ছিল মেঘ। আমি শ্মশানের কাছে পৌঁছালাম, দেখলাম বৃদ্ধ মহিলাটির লাশ পুড়ে ছাই হয়ে গেছে, এবং এর পাশেই গাঁথা ছিল লাঠিটি। আমি আস্তে আস্তে লাঠিটির দিকে এগিয়ে যাচ্ছি। যখন লাঠিটির কাছে গেলাম, তখন দেখি সেই বৃদ্ধ মহিলাটি দাঁড়িয়ে আছে লাঠিটির কাছে। তখনই বৃদ্ধ মহিলাটি আমার হাত ধরে, সামনে ছিল একটি পুকুর, সেই পুকুরে ছুঁড়ে ফেলে দিল, আর আমাকে পুকুরের পানিতে মাথা ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। শুরু হলো ধস্তাধস্তি। এভাবে প্রায় 10 মিনিট ধস্তাধস্তির পর আমি হাঁপিয়ে গিয়েছিলাম, আর পারে উঠতে পারছিলাম না। বৃদ্ধ মহিলার সাথে পেরেও উঠছিলাম না, তবু আমার শরীরের সবটুকু শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছিলাম। এভাবে আরো 5 মিনিট ধস্তাধস্তির পর আমি একটা দৌড় দিয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে এলাম। আর দ্বিতীয়বার সাহস হয়নি সেখানে যাবার। আমি এক দৌড়ে বাড়ি এসে কাউকে কিছু না বলে শুয়ে পড়লাম। সকাল হলো, ঘুম থেকে উঠলাম, সবকিছু স্বাভাবিক, কিন্তু শরীরে কিছুটা জ্বর ছিল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ নয়। এর একদিন পর আমার বন্ধুরা বলল রাতে মেলায় যাবে। আমিও রাজি হয়ে গেলাম। যেই ভাবা সেই কাজ। রাতে গেলাম মেলায়, কিন্তু মেলায় আমার চোখে শুধু বৃদ্ধ মহিলাটির মুখ ভেসে উঠল। আমার কিছুই ভালো লাগছিল না। তখন আমি বন্ধুদেরকে বলি আমি বাসায় চলে যাব। তখন আমার বন্ধুরা বলে যে আমাদের আরো দেরি হবে, তুই যেতে পারলে চলে যা। তখন আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে একাই বাসায় রওনা দিলাম। আমার বাসা থেকে মেলাটি ছিল 2 কিলোমিটার দূরে। আমি হাঁটছি। প্রায় অর্ধেক পথ আসার পর আমি দেখলাম আমার সামনে রাস্তার মধ্যে শুয়ে আছে সেই বৃদ্ধ মহিলাটি। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আল্লাহর নাম নিয়ে বুকে 3 বার ফুঁ দিলাম। তখন দেখি মহিলাটি নেই। তো আমি বাসায় আসলাম। এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন আমার ঘরের টিনের চালে কেউ যেন ঢিল মারছে। আবার আমি বের হলাম ঘর থেকে। বের হয়ে দেখি আমার বাসার বারান্দায় একটি চেয়ারে বসে আছে সেই মহিলাটি, এবং আমাকে কি যেন বলছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমি দৌড়ে চলে এসে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম।
সকালে উপায় না পেয়ে আমার পরিবারের কাছে ঘটনাটি শেয়ার করি। তারপর হুজুর আসে, হুজুর একটি তাবিজ দেয়, আর হুজুর বলে বৃদ্ধ মহিলাকে পোড়ানো লাঠিটি আনতে পারিনি, তার জন্যই মহিলাটি আমার পিছিয়ে পড়েছিল। এখন আর কোনো সমস্যা হবে না, এই বলে হুজুর চলে যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমার সাথে এটিই ছিল ঘটনা। ঘটনাটি একেবারে সত্য একটি ঘটনা। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সিলেক্ট হলে পাঠাবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।